আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি, নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এবং গোয়েন্দা ব্যর্থতার কঠোর সমালোচনা। নির্বাচন বানচালের চেষ্টা চলছে, হাদির ওপর হামলা ষড়যন্ত্রের অংশ, বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান। নির্ধারিত সময়েই ভোট, সেই মিছিলে অংশ নেয়ার ঘোষণা। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসির বক্তব্য ভালোভাবে নেয়নি দেশবাসী, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের আপিল, 60 দিনে নিষ্পত্তির আশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে নির্বাচন কমিশন ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়াতে চায়, তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার জন্য সরকারকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জামিল হাসান শান্তর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের বিক্ষুব্ধ মানুষ এতে যোগ দেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সুযোগে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই জুলাই যোদ্ধা হাদির উপর হামলা করেছে বলে অভিযোগ করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আততায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দিয়ে আদৌ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দেওয়া হচ্ছে। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাদির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। বিএনপির পক্ষ থেকে প্রতিরোধ সমাবেশের প্রতি সংহতি প্রকাশের কথা জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের কোন এক জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার সহ 3 দফা দাবি জানিয়েছে ডাকসু। অন্যথায় স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ভিপি সাদিক কায়েম। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ও শিক্ষা ভবন মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, নিষিদ্ধ সংগঠনের জঙ্গি নেতাকর্মীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ
3 দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দেয় ডাকসু। এতে বাধা দেয় পুলিশ। দোয়েল চত্বরে পুলিশের ব্লকেট সরিয়ে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে ভিপি সাদিক কাইমের নেতৃত্বে সচিবালয় প্রবেশ করেন 14 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাদিক কাইম বলেন, দাবি না মানলে পদত্যাগ করতে হবে 3 উপদেষ্টাকে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সাধারণ ছাত্রদের নিয়ে গণকমিটি করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান ডাকসু ভিপি। বলেন, যেসব আইনজীবী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধেও আন্দোলন চলবে। সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি, যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দোষর আছে, খুনি হাসিনা এবং তার দোষর, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের দাবির পক্ষে একমত। কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়ে ভারত চলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবকিছু তো এখানে বলা যাবে না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে যাদের লাভ হবে তারাই নানা অপকর্মের মাধ্যমে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বিজয়ের সুফল প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছে দিতে দেশের মানুষের সমর্থন চান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১-এর লড়াইয়ের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সোপান রচনা করেছিলেন জিয়াউর রহমান। এরপর ৭৫-এ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একদলীয় বাকশাল থেকে রক্ষা করেছিলেন তিনি। পরবর্তীতেও বারবার বিএনপি ছিল গণতন্ত্রের রক্ষা কবচ। নেতারা বলেন, এবারও জনগণকে নিয়ে বিএনপি সে ভূমিকা রাখবে। গণতন্ত্রের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা সফল হতে দেয়া হবে না। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে, আবার কি বলে জানেন, আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন। কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আরে ওই 17 বছর তোমরা কোথায় ছিলা? যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একসময় পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে, এখন ৭১-এর পরাজিত শক্তি বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। তিনি বলেন, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র থেমে নেই, হাদির উপর হামলা সে ষড়যন্ত্রের অংশ। অধিকার প্রতিষ্ঠার মিছিল অব্যাহত রাখলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা,
আমি বিশ্বাস করি এইসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ে বিজয়কে সুসংহত করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ। কেন? এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, স্বার্থ এবং সম্ভাবনা। বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা নতুন নয়। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নতুন উদ্দীপনা নিয়ে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তরুণ ভোটাররা। এখানে উপস্থিত সকলেই নতুন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবেন তারই মহড়া এটি। আমাদের জেনারেশন উইল বি দ্য নেক্সট বেস্ট জেনারেশন ইন ভোটিং এন্ড আদার সিস্টেম। দল এবং মার্কা দেখে নয়, মূলত যোগ্যতা, শিক্ষা এবং সততা দেখে ইয়ং জেনারেশন ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রে তাদের ভূমিকা তুলে ধরতে রাজধানীর গুলশান ১ নম্বরের একটি কনভেনশন সেন্টারে নতুন ভোটারদের জন্য ইউথ ভোটার কর্মসূচির উদ্বোধন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা প্রয়োজন জানিয়ে সিইসি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতো নির্বাচন হবে। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন সিইসি। আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সিইসি আরও বলেন, ৫৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে এবং একই দিনে গণভোটও হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসে আলোচনা সভায় তিনি বলেন, হাদিকে নিয়ে সিইসির বক্তব্য জাতি ভালোভাবে নেয়নি। সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জাতি তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। ৭১কে সম্মান করার পাশাপাশি ২৪কে ধারণ করতে হবে বলেও জানান জামাতের আমির। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজন করে বিজয় দিবসের আলোচনা সভা। সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান ৭১ ও ২৪-এর আহত ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চায়। জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল, পুরোনো সেই কাসুন দিয়ে জাতি আর দেখতে চায় না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে জাতি ক্ষুব্ধ উল্লেখ করে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন, অথচ তিনি আছেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন, তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে।
অনেকেই অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলছে জানিয়ে শফিকুর রহমান বলেন, পদত্যাগ নয়, সরকার নিজেদের প্রমাণ করুক। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকে পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। বিকৃত তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালের দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে আপিল করেছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া আছে এমন 8টি যুক্তি দেখিয়ে এই 2 আসামির আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আগামী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির আশা করছেন প্রসিকিউটর গাজী এম তামিম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগে গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 2টিতে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়, একই সাথে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। ট্রাইব্যুনালে দেয়া সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আইনে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন না ঘটে এমন 8টি বিষয় আপিলের গ্রাউন্ডে তুলে ধরা হয়েছে। 8টি গ্রাউন্ড এনেছি, তার মধ্যে আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য, এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে, সেটাকেই বলে সামাজিক প্রত্যাশা, সেটাও আমরা একটা গ্রাউন্ড নিয়েছি। আইন অনুযায়ী 2 মাসের মধ্যে আপিল নিষ্পত্তির কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 21 ধারা মোতাবেক অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয়, সেখানে শুনানির প্রয়োজন হয় না, এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। সে হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের এই মামলায় আপিলের জন্য আর মাত্র 2 দিন সময় হাতে রয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ মামলায় আনিস আলমগীর সহ 5 জনকে আসামি করা হয়েছে। ঢাকা 17 আসনের করাইল বস্তিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ ও সন্তানদের পড়ালেখার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে এখানকার ভোটাররা। কোনো সরকারি সহায়তা না পাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটছে বস্তিবাসীদের। আগামী নির্বাচনে যারাই জয়ী হবেন, বস্তিবাসীদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবেন, এমনটাই দাবি তাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। ৭৭ বছরের আব্দুল গফুর করাইল বস্তিতে থাকেন 30 বছর। সঞ্চয় এবং কিস্তিতে ঋণ নিয়ে ধীরে ধীরে 24টি ঘর নির্মাণ করেন। সাম্প্রতিক এ বস্তিতে ভয়াবহ আগুনে তার সহায় সম্বল সব পুড়ে গেছে। কোনোভাবে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত্রি যাপন করছেন তারা। কিস্তির 7 লাখ টাকা এবং ছোট মেয়ের ঢাকা নার্সিং মেট্রো কলেজের পড়াশোনার খরচ বহন করতে না পারার আক্ষেপ আব্দুল গফুরের।
লেখাপড়া ডলে আর থেকে আমার শান্তি নাই, আমার সবার দেখবা দুঃখ নাই। এই মায়ের লেখাপড়াটা নাকি আমি গলায় ফাঁসি দেব, লেখাপড়া বন্ধ হয়ে গেল। ছোটবেলা তো পড়াইছি আমি, এই পড়াটা বন্ধ হয়ে গেল, আমার গলা ফাঁসি। আর আল্লাহ আমার স্বপ্নে দুঃখ নেই, আমার দুঃখ নাই। লেখাপড়াটা নাকি আমি জীবন দিয়ে দেবো, আমি ফাঁসি টাঙ্গাবো, আমার আর উপায় নেই। বৃদ্ধ এই বাবার মতোই আরও অনেক পরিবারের অবস্থা একই। দীর্ঘদিনের পরিশ্রমের পর সবকিছু হারিয়ে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম তারা। এই 3-4টা বাচ্চা নিয়ে আমরা খোলা আকাশের নিচে আছি। আমার বৃদ্ধ বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। সবাই বলতেছে আপনাদের বিকাশ নাম্বারটা দেন, আমরা কিছু দিব, কিন্তু বিকাশ নাম্বার আমরা এই পর্যন্ত অনেক দিছি, 1000টা দিয়ে লাইছি, কিন্তু কোথাও থাকা 1000 টাকা আসে নাই। আমরা নিজেরা খুবই নিঃস্ব, যদি দয়া করেন এখনকার সরকার যিনি আছেন ওনার কাছে খুবই হাত জোর করে অনুরোধ করতেছি যেন আমাদের ঘরের টিনের চালগুলো অন্তত উঠাই দেয়। ঢাকা 17 আসনের কয়েক লাখ ভোটারের বসবাস এই বস্তিতে। তাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এখানকার বাসিন্দারা সবকিছু হারিয়ে এখন পথে বসে গেছে। অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকদিন পার হলো, এখনো পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাননি এখানকার সাধারণ মানুষ। তাই সরকার দ্রুত তাদের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, করাইল বস্তি, ঢাকা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 1 আসনের সিরাজদি খান উপজেলায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 1 আসনের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যে পরিবেশ বিরাজ করছে সেই খবর সংগ্রহ করেছে আজ সারাদিন। সাধারণ জনগণ যেটা বলেছেন যে ঢাকার এত কাছে হওয়ার কারণে পরেও এই এলাকায় কিন্তু গ্যাস নেই, এর ফলে বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আসলে গড়ে ওঠা সম্ভব হচ্ছে না। এর ফলে যেটা হয়েছে, এলাকার যারা যুবক রয়েছেন, যারা বেকার যুবক রয়েছেন, তাদের যে উন্নয়ন আর্থসামাজিকভাবে তাদেরকে স্বাবলম্বী করা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। প্রার্থীরাও কিন্তু বলছেন যে এই এলাকার মানুষের উন্নয়নে তারা কাজ করবেন, বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো তারা গিয়ে। এবং প্রার্থী ভোটার যারা আছেন তারা কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। তারা বলছেন যে আসলে দলের একটা প্রভাব থাকলেও তারা কিন্তু আসলে ব্যক্তি বিশেষে এবার বিচার করবেন এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করবেন, এমন একজন লোকই তাদের জনপ্রতিনিধি হিসেবে দরকার, এমনটাই বলছেন তারা। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো সব। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। রাত পোহালে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, রং তুলির কাজও চলছে। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সার্বিক দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাঙা সড়ক, মাদক ও যানজটের সমাধান চান ঢাকা 9 আসনের ভোটাররা। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গড়ে ওঠা এই আসনটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে এলাকাবাসী বলছেন, যে প্রার্থী সমস্যার সমাধান করতে পারবেন তাকেই ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বগুড়ার সাবগ্রাম চৌমাথা এলাকায় আছেন আলিয়াস গরিমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি এখন আছি সাবগ্রাম চৌমাথা, বগুড়া 6। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানকার মোট ভোটার 4,49,006 জন। আপনাদেরকে জানিয়ে রাখি, বগুড়ায় যতগুলো আসন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোট এবং ভোটার হচ্ছে এখানে। আমাদের আশেপাশে কয়েকজন ভোটার দাঁড়িয়ে আছে যারা স্থানীয় বাসিন্দা। আপনার তো স্থানীয় বাসিন্দা। জি, আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের আয়োজন কেমন দেখছেন? নির্বাচনের আয়োজন খুব ভালো এবং খুব সুন্দর হচ্ছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। নতুন যারা নির্বাচিত হবে এদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? এদের কাছে প্রত্যাশা ছেলে মেয়ে ভালো চাকরি বাকরি দিবে, রাস্তাঘাট ভালো করবে,
দেশের উন্নয়ন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় ভোটাররা যেমনটি বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি এবং এই বগুড়া অনেকটা অবহেলিত ছিল, এখানকার অনেক উন্নয়ন কাজ বন্ধ ছিল। তারা আবার নতুন করে স্বপ্ন দেখছে এখানে একটি সুষ্ঠু নির্বাচন হলে নতুন যে প্রতিনিধিরা আসবে তারা সেই বন্ধ হওয়া কাজগুলো আবার চালু করবে এবং এই বগুড়াবাসীর উন্নয়ন করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি বগুড়া 6 আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ইমন আপনাকে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মূল্যস্ফীতির উচ্চ হারের প্রভাবে গত 3 বছরে দেশে দারিদ্র মানুষের সংখ্যা 90 লাখ বেড়েছে। সোমবার রাজধানীর সিড্রাব মিলনায়তনে নতুন সরকারের জন্য আর্থ সামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনায় এ তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা র্যাপিড। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, কর ফাঁকি রোধ ও সেবা সহজ করতে ক্যাশলেস অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আগামী 1 জানুয়ারি থেকে বন্ড অটোমেশন সিস্টেম চালু করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। রাজস্ব বাড়াতে ভ্যাট আইন সহজ করা হবে বলেও জানান তিনি। এবার খেলার খবর। গণবিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে 7-6 গোলে হারিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের শিরোপা জিতল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB। গত আসরে রানার্স আপ AIUBর এটি প্রথম শিরোপা জয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন AIUBর গোলকিপার মেহেদি হাসান, আর টুর্নামেন্ট সেরা হন রানার্স আপ গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু। পরাগ আরমানের রিপোর্ট। আক্রমণ, পাল্টা আক্রমণ কিংবা প্রতিপক্ষের উপর ছাপিয়ে পড়া সবই ছিল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়। ঢাকা জাতীয় স্টেডিয়ামে গত আসরের রানার্স আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ কিংবা প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয় নির্ধারিত সময় কেউই গোলের দেখা পায়নি। ফলাফল নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে প্রথম 5 টাইও 5-5 ছিল সমতা। পরে সাডেন ডেথে 7-6 গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে AIUB। এই উল্লাস আন্দোলিত করে গ্যালারির দর্শক সমর্থকদেরও। এবারের আসরে দেশের 46টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ফাইনাল শেষে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির পরিচালক ইমাদ ইস্পাহানি জানান, আগামীতে দলের সংখ্যা বাড়ানোর কথা। ইয়ার অন ইয়ার আমরা বাড়াইতেছি। সো অবশ্যই ইট ইজ আওয়ার ইন্টেনশন অলওয়েজ দ্যাট এটা লং টার্ম করার জন্য অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি টু গ্রো ইট আপ অ্যান্ড ইনভলভ expand the community and all the universities as best we can. আয়োজক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জানান, এই টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলাররা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়গুলো যদি খেলাতে আরো এগিয়ে আসে, আরো উদ্যোগী হয়, তাহলে আমাদের এটা বিশ্ববিদ্যালয় শুধু না, এটা সারা দেশে এবং বিশেষ করে জাতীয় ফুটবলে এটা একটা ভালো প্রভাব পড়তে পারে। ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক সেলস অ্যান্ড মার্কেটিং ওমর হান্নান বলেন, আগামীতে নারী ফুটবলারদের নিয়েও এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা। মেয়েদের ফুটবলও বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম নিয়ে আসছে তারা। তাদেরকে নিয়ে আমরা এরকম কিছু করতে পারি কিনা আমরা, এবং এবার আমরা এটা সিরিয়াসলি কনসিডার করছি, এখনও প্ল্যানিং স্টেজে আছে। তো আপনারা জানেন যে কোনো কিছু প্ল্যানিং টু এক্সিকিউশন একটা সার্টেন টাইম লাগে। সেই সার্টেন টাইমটা যদি আগামী বছরে আমরা করতে পারি তাহলে অবশ্যই আগামী বছর করব, ক্ষুদ্র পরিসরে হলেও। আর না হলে তারপরের বছর থেকে মেয়েদের জন্য আমরা এরকম একটা টুর্নামেন্টের চিন্তাভাবনা সিরিয়াসলি কনসিডার করছি। প্রায় 1 মাসের এই টুর্নামেন্টের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল AIUB-কে ট্রফি ও 5 লাখ টাকা এবং রানার্স আপ গণবিশ্ববিদ্যালয়কে ট্রফি ও 3 লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি। নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এবং গোয়েন্দা ব্যর্থতার কঠোর সমালোচনা। নির্বাচন বানচালের চেষ্টা চলছে, হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ। বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান। নির্ধারিত সময় ভোট, সেই মিছিলে অংশ নেয়ার ঘোষণা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসির বক্তব্য ভালোভাবে নেয়নি দেশবাসী। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান।
এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের আপিল, 60 দিনে নিষ্পত্তির আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।